বলবো কেয়ারটেকার ছাড়া নির্বাচন হবে না। নির্বাচন হবে হবে 154টা সিট আনকন্টেস্টেড হয়ে যায়, আর বাকি রয়েছে কি, বাকিগুলোও করে ফেলবে। ওটা নিয়ে ওটা কোনো ইলেকশন নয়। অক্টোবর 2013, হেমন্তের মৃদু কুয়াশাচ্ছন্ন শীতল বাতাস বাংলাদেশের নবান্নে দোল খাচ্ছে, কিন্তু কোথাও যেন স্বস্তির কোনো দেখা নেই। টং দোকান থেকে প্রধানমন্ত্রীর গণভবন কিংবা গুলশানের ফিরোজা, সবখানে স্বস্তির হাওয়া কঠোর অবরোধ পালন করছিল। বাংলাদেশের 10ম জাতীয় সংসদ এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিসভার মেয়াদ 5 বছর ছুঁই ছুঁই। বাংলাদেশের সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনকে 2014 সালের 24শে জানুয়ারির পূর্বেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করতে হবে। কিন্তু সমস্যা নির্বাচন আয়োজনকে ঘিরে নয়, সমস্যা হচ্ছে নির্বাচন অনুষ্ঠিত হবে দলীয় সরকারের অধীনে নাকি একটি নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে, এটি নিয়ে। 1999 সাল থেকে 2008 সাল পর্যন্ত বাংলাদেশের সর্বমোট 5টি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এর মধ্যে 4টি নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে অনুষ্ঠিত হয়েছিল। বাকি নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল 1996 সালের 15 ফেব্রুয়ারি বিএনপি সরকারের অধীনে। দলীয় সরকারের অধীনে নির্বাচন হওয়ায় বাংলাদেশ আওয়ামী লীগ সহ অধিকাংশ বিরোধী দল নির্বাচনটি বর্জন করে। বিএনপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনে জয়লাভ করে এবং পুনরায় সরকার গঠন করে। আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের বিল পাস ও সংসদ ভেঙে দেওয়ার জন্য দেশব্যাপী তীব্র অসহযোগ আন্দোলন শুরু করে। 3রা মার্চ তৎকালীন প্রধানমন্ত্রী ম্যাডাম খালেদা জিয়া জাতির উদ্দেশ্যে দেওয়া একটি ভাষণে তত্ত্বাবধায়ক সরকারের বিল আনার ঘোষণা দেন। সংসদের প্রথম অধিবেশনেই বিলটি পাশ হয়েছিল। 30শে মার্চ রাষ্ট্রপতি নবগঠিত জাতীয় সংসদ ভেঙে দেন। তত্ত্বাবধায়ক সরকারের কাছে রক্তপাতহীনভাবে ক্ষমতা হস্তান্তর করেছিল তৎকালীন প্রধানমন্ত্রী ম্যাডাম খালেদা জিয়া। 2008 সালে 29শে ডিসেম্বরে অনুষ্ঠিত 9ম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে বাংলাদেশ আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করে। আমি শেখ হাসিনা সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। 2011 সালে সুপ্রিম কোর্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দেয়। একই বছর আওয়ামী লীগ সরকার সংবিধানের 5ম সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চূড়ান্তভাবে বাতিল করে। মূলত 2006 থেকে 2008 সাল পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বাংলাদেশের রাজনৈতিক সংকটকে অজুহাত দেখিয়ে এই সংশোধনী করা হয়েছিল। আর এর মাধ্যমে এটি অত্যন্ত স্পষ্ট হয়ে উঠেছিল যে পরবর্তী নির্বাচন শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের অধীনেই অনুষ্ঠিত হতে যাচ্ছে। কিন্তু দলীয় সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করতে প্রধান বিরোধী দল বিএনপি অসম্মতি জানায়। 154টা সিট আনকন্টেস্টেড হয়ে যায়, আর বাকি রয়েছে কি, বাকিগুলোও করে ফেলবে। ওটা নিয়ে ওটা কোনো ইলেকশন নয়। এটা যে সিলেকশন হয়েছে, ভাগাভাগি নির্বাচন হয়েছে, এটা আজকে জাতির কাছে পরিষ্কার, দেশের মানুষের কাছে পরিষ্কার। 2013 সালের অক্টোবর নাগাদ বিএনপি, জামায়াত এবং সমমনা দলগুলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে বিক্ষোভ, হরতাল, আন্দোলন ইত্যাদি কর্মসূচি শুরু করে। কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারের অধীনেই নির্বাচন আয়োজন করতে নিজ অবস্থানে অনড় ছিলেন। তিনি বিরোধী দল বিএনপির সাথে আলোচনা ও আপোষ করার প্রচেষ্টা করেছিলেন যেন নির্বাচনকালীন সময়ে তার সরকারের প্রতি তারা আস্থা রাখে, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি আদায়ে পুরোপুরি ব্যর্থ হন। সেটা হতে হবে 28 তারিখের পরে। 29 তারিখ আমার হবে, জাতির স্বার্থে জনগণের না। 28 তারিখে আমি যে আজকে প্রত্যাহার করে নেন না, আমি হরতাল মানুষ করা এই যে মানুষ কোন আপনারা করে বন্ধ হারাম গান পাউডার যে ইয়ে চালানো আপনার বলেছে, আপনার ভাই বলেছে যে গান পাউডার দিয়ে বাচ্চা আগুন দেওয়া আপনার নির্দেশ হয়েছে। নির্বাচন নিয়ে নাগরিকদের প্রত্যাশা হচ্ছে নির্বাচন যেন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়। এখন এটি দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত হোক কিংবা নির্দলীয় সরকারের অধীনে হোক, সেটি গুরুত্বপূর্ণ ফ্যাক্ট নয়। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এটি একদমই প্রযোজ্য নয়। বাংলাদেশের কোনো দলীয় সরকার সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য নিজেদের শাসনামলের মধ্যে একটি আস্থার জায়গা তৈরি করে দেখাতে পারেনি। শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার তো কোনোভাবেই নয়। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের এমন হ্যস্তন্যস্ত অবস্থার জন্য দায়ী ছিল মূলত পাওয়ার রিটেনশন ফ্যাক্টর। আর এই পাওয়ার রিটেনশন ফ্যাক্টরটি অত্যন্ত নিখুঁতভাবে মঞ্চায়িত করেছিলেন স্বয়ং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই।
শেখ হাসিনা তার এই 5 বছরের শাসনামলে উল্লেখযোগ্য এবং একই সাথে গুরুতর দুটি অঘটন ঘটিয়েছেন। একটি বিডিআর ম্যাসাকার আর অপরটি শাপলা ম্যাসাকার। 2009 সালে 25 ও 26 ফেব্রুয়ারি প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের মাত্র 50 দিনের মাথায় ঢাকা পিলখানার তৎকালীন বিডিআর সদর দপ্তরে বিডিআর বিদ্রোহ সংগঠিত হয়। এক একটা পাজারু দাম হচ্ছে 50 লাখের ঊর্ধ্বে। সব বিডিআর এর রক্তের ঘামানো টাকা। তার টাকা এয়ারপোর্টে ধরা খাইছে, এটা গুজব করে দিয়েছে, বুঝছেন? সুপরিকল্পিত এই বিদ্রোহে বিডিআর এর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ 57 জন চৌকস সেনা কর্মকর্তা ও 17 জন বেসামরিককে অ্যাসাসিনেট করা হয়। প্রথমত এমন একটি ম্যাসাকার শেখ হাসিনার শাসনামলে চরম ব্যর্থতা হিসেবে স্পষ্ট হয়ে উঠেছিল। দ্বিতীয়ত সেই সময় বিভিন্ন মহলে স্পষ্ট গুঞ্জন উঠেছিল শেখ হাসিনার প্রচ্ছন্ন মদদে এবং তার সরকারের উল্লেখযোগ্য কয়েকজন মুখপাত্রের সরাসরি সংশ্লিষ্টতায় বিডিআর বিদ্রোহ সংগঠিত হয়েছে। কাজী বিডিআর ঘটনার সঙ্গে হাসিনা এবং মঈনুদ্দিন সরাসরি জড়িত। তারা দাবিকৃত মহল এই অভিযোগের সপক্ষে অনেকগুলো আলামত ও প্রমাণ উপস্থাপন করেন। মানবাধিকার ও সামরিক পর্যবেক্ষকরা এই ঘটনার প্রভাব এবং তৎকালীন সরকারের প্রতিক্রিয়া নিয়ে নানা পর্যবেক্ষণ করেছেন, কিন্তু শেখ হাসিনা তখন প্রধানমন্ত্রী হিসেবে অন পাওয়ারে থাকায় তাকে এই নিয়ে কেউ ইন্টারোগেট করার সাহস এবং সুযোগ পায়নি। 2013 সালের 5 ও 6 মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের একটি অরাজনৈতিক বিক্ষোভে শেখ হাসিনার সরকার একটি পরিকল্পিত দমনমূলক অপারেশন পরিচালনা করেন। নিরস্ত্র ও নিরীহ বিক্ষোভকারীদের উপর একটি গণহত্যা সংঘটিত হয়েছিল। বিভিন্ন মানবাধিকার কমিশনের তথ্যমতে সেদিন অন্তত 60 জন নিরীহ মানুষের প্রাণহানি হয়েছিল। আওয়ামী লীগের 2009 থেকে 2014 সালে শাসনামলে এই দুটি ঘটনা ছাড়াও আরও অনেকগুলো বিচ্ছিন্ন ঘটনা ঘটে। ভিন্নমত দমনে খুব সচেষ্ট ছিল আওয়ামী লীগ সরকার। বিরোধী দলীয় নেতাদের যুদ্ধ অপরাধী ট্যাগ দিয়ে তাদের প্রহসনমূলক বিচার শুরু করা হয়। শেখ হাসিনা তার এমন এহেন কর্মকাণ্ডের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতাকে কুক্ষিগত করার অভিযোগ গুরুতর হতে থাকে। বিশেষ করে বিডিআর মেশাগারের পর তিনি বুঝতে পারেন নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হলে তার সরকার নিশ্চিতভাবে ক্ষমতা হারাবেন। প্রকৃতপক্ষে শেখ হাসিনা তার সরকারের পরন্ত বিকেলের আকাশে ঘন কালো মেঘ দেখতে পেয়েছিল। তিনি বুঝতে পারেন তিনি যদি হাত গুটিয়ে বসে থাকেন তার এবং তার দলের একটি অনিশ্চিত ভবিষ্যৎ খুবই অদূরে। তাই শেখ হাসিনাকে এমন একটি নির্বাচনের আয়োজন করতে হবে যেখানে তিনি নিশ্চিতভাবে জয় হবেন, আর সেটি শুধুমাত্র সম্ভব তার সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হলে। তিনি পুরো প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, সামরিক প্রতিষ্ঠান, আমলাতন্ত্র ও নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণ নিজের অনুকূলে সাজিয়েছিলেন। বিরোধী দলের আন্দোলনের মুখেও ছিলেন তিনি ওভার কনফিডেন্ট। নির্বাচন তার সরকারের অধীনেই অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং তিনিই নির্বাচনে জয় হয়ে পুনরায় সরকার গঠন করবেন। আমি বলবো কেয়ারটেকার ছাড়া নির্বাচন হবে না। নির্বাচন হবে হবে বিরোধী দলগুলোর আন্দোলন ও অসম্মতি সত্ত্বেও 2013 সালের 25 নভেম্বর নির্বাচন কমিশন দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল এবং 2014 সালে 5 জানুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা করেন। আমরা নির্বাচন চাই এবং নির্বাচনে অংশগ্রহণ করতে চাই, কিন্তু সেই নির্বাচনটা হতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে। বিরোধী দল বিএনপি ও তাদের জোট নির্বাচনটি বর্জন করে। বিএনপি তাদের পূর্বের দাবিতে অটল থাকে। তারা দেশব্যাপী অসহযোগ আন্দোলন করলেও শেখ হাসিনা তা দমনে কোনো আপোষ করেননি। নির্বাচনে শেখ হাসিনার বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করে জাতীয় পার্টি, কিন্তু জাতীয় পার্টিকে বিরোধী দল হিসেবে নির্বাচনে অংশ নিতে বাধ্য করা হয়েছিল এমন অভিযোগ উঠে শেখ হাসিনার বিরুদ্ধে। নির্বাচনে 300টি আসনের মধ্যে 153টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগেই জয় হয়ে যায়। তখন নির্বাচনটি কার্যত শেখ হাসিনার পাতানো নির্বাচনের রূপ নেয়, অর্থাৎ শেখ হাসিনা সাংবিধানিক বাধ্যবাধকতায় নির্বাচনের আয়োজন করলেও এটি নিশ্চিত করেছিলেন নির্বাচনে যেন তিনিই জয় হন। 5 জানুয়ারি তথাকথিত এই পাতানো নির্বাচন অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ সর্বমোট 234টি আসন লাভ করে নির্বাচনে জয় হয়। নির্বাচনে দেশব্যাপী 50% ভোটার ভোট দেওয়ারই সুযোগ পায়নি। যে আসনগুলোতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেগুলোতে সারাদিনে ভোট কাস্ট হয়েছিল মাত্র 7%, কিন্তু আলাদিনের ম্যাজিকের মতো সন্ধ্যায় সেই ভোট কাস্ট দাঁড়ায় 95%। অনেক ভোটার দাবি করেন তারা ভোট দিতে যাওয়ার আগেই তাদের ভোট কাস্ট হয়ে যায়। মৃত ব্যক্তি ও প্রবাসীদের ভোট কাস্ট হওয়ার প্রমাণও মিলে। নির্বাচনের দিন সহিংসতায় নিহত হয়েছিল 19 জন। তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনের দিন পর্যন্ত 41 দিনে 123টি প্রাণহানির ঘটনা ঘটে।
9 জানুয়ারি শেখ হাসিনা ও তার মন্ত্রিসভা শপথ গ্রহণ করে। নির্বাচনের পরবর্তী সময়ে বিরোধী দলগুলো শেখ হাসিনার পতনের আন্দোলন করে অগণিতবার, কিন্তু একটিও সফলতা পায়নি। 2014 সালের এই প্রহসনমূলক নির্বাচনের মধ্য দিয়েই বাংলাদেশের শেখ পরিবারের আধিপত্যবাদের সূচনা হয়। প্রিয় দর্শক, আজকের এপিসোড এখানেই শেষ করছি। আজকের ভিডিওর তথ্য সোর্স ডিসক্রিপশনে দেওয়া আছে। কথা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো আঙ্গিকে।